where the mind is without fear and the head is held high, where knowledge is free. ইংলিশ ক্লাস 12-এর যে সিলেবাস, সেই সিলেবাসের রাইটিং সেকশনটা আমি দায়িত্ব পেয়েছি একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তাতে প্রথম দিন আমরা রিপোর্ট রাইটিং নিয়ে কাজ করেছিলাম। রিপোর্ট, তার ভাগ, তার বিভিন্ন রকম ভ্যারিয়েশনস কীভাবে প্রেজেন্ট করতে হবে, তার স্ট্রাকচার, সেগুলো আমি একটু বুঝিয়ে দিয়েছিলাম। পরবর্তী ক্লাসে আমরা লাস্ট যেদিন রেকর্ডিং হয় সেদিন আমরা প্রেসি রাইটিং নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা এই ক্লাস 12-এর এইচএস সেকশনে আমাদের যে রাইটিং 3টে অপশান থাকবে, তার মধ্যে যে কোনো একটা, তার থার্ড অপশান হচ্ছে লেটার রাইটিং। সেই লেটার রাইটিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই লেটার রাইটিংও শুধুমাত্র আমাদের সিলেবাস ওরিয়েন্টেড ছোট্ট করে পড়া, সেটা যেন একটু আংশিক পড়া হয়ে যাবে। তাই আমি ঠিক করেছি যে লেটার রাইটিংটা টোটালিটিতে বিস্তৃতভাবে সবগুলোই আলোচনা করে নেব, এর সমস্ত ভাগ। হয়তো একটু সময় লাগবে, কিন্তু এইটা পরবর্তীতে বা যে কোনো সময় যে কোনো ক্লাসেই এটা উপকারে লাগবে। তাই জন্য যেরকম আমরা রিপোর্ট রাইটিংয়ের ভ্যারাইটিগুলো আলোচনা করেছিলাম, সিলেবাসে একটাই আছে কিন্তু আমরা অন্যগুলো করেছিলাম, লেটার রাইটিংয়ের ক্ষেত্রেও আমরা সেই রকম করব। প্রথমত এই লেটার রাইটিংয়ের লোকেট করা, যে লেটার রাইটিং ব্যাপারটা কি, এই লেটার রাইটিং ব্যাপারটা কি, এইটাতে যদি আমরা আলোচনায় চলে যাই, তাহলে আমাদের আমি একটু লিখে দেখাই একটা চার্টের মতো, তাহলে আমরা তার একটা ডিটেল ব্যবস্থা বুঝতে পারব। আমি একটা শব্দ লিখলাম কমিউনিকেশন, মনের ভাবের আদান প্রদান। এই যে কমিউনিকেশন, মনের ভাবের আদান প্রদান, এইটাকে আমরা প্রধানত দুভাগে ভাগ করতে পারি। এই মনের ভাবের আদান প্রদানকে আমরা এইটা দুভাগে ভাগ করতে পারি। প্রথমত হলো, এটাকে আমরা বলতে পারি ফেস টু ফেস কমিউনিকেশন, মুখোমুখি কথা বলা। আর একটা হচ্ছে ডিস্ট্যান্ট কমিউনিকেশন, যেখানে আমি যার সাথে মনের ভাবের আদান প্রদান করছি তার মুখটা দেখতে পাচ্ছি না। এখন এই যে ফেস টু ফেস কমিউনিকেশন, মুখোমুখি মনের ভাবের আদান প্রদান, একে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে ক্রাইজ, অর্থাৎ অর্থহীন চিৎকার, আবেগ বোঝানোর মতো চিৎকার। কাউকে একটা চিমটি দিলে সে উ বা আ বলে চিৎকার করছে, এই আওয়াজটা কোনো মিনিং কনভে করছে না, কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তার যন্ত্রণা হলো। তাহলে এই মুখোমুখি মনের ভাবের আদান প্রদান, ক্রাইজ হচ্ছে একটা তার মাধ্যম।
একটা বাচ্চার খিদে পেয়েছে, সে তখন কাঁদতে শুরু করছে, এই কান্না বুঝিয়ে দিচ্ছে যে তার খিদে পেয়েছে। কিন্তু যখন আস্তে আস্তে সে বড় হলো, যখন সে কথা শিখলো, তখন আমরা দেখি স্পিচ, অর্থাৎ এইবার মিনিংফুল ওয়ার্ড সে বলে সে যা ভাবছে সেটা বুঝিয়ে দিচ্ছে। তাহলে ক্রাইজ একটা ফেস টু ফেস কমিউনিকেশনের ভাগ, স্পিচ একটা ফেস টু ফেস কমিউনিকেশনের ভাগ, আর সবার শেষে এখানে দেখি আরেকটা ভাগ, জেস্টার্স, অর্থাৎ অঙ্গভঙ্গি। আমি মুখে কিছু বললাম না, হাতটা এরকম করে দেখালাম, তাহলে যে বসেছিল সে দাঁড়িয়ে যাবে। আমি কিছু বললাম না, হাতটা এরকম করে দেখালাম, যে দাঁড়িয়েছিল সে বসে যাবে। আমি মাথা এরকম করে দোলালাম, তাহলে আমি কিছু বললাম না, বুঝিয়ে দিলাম আমার মনের ভাব এই জেস্টার্স অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে যে না। মাথা উপর নিচে নট করলাম, বোঝালাম হ্যাঁ। এই গেল ফেস টু ফেস কমিউনিকেশন। এইবার চলে আসি আমরা ডিস্ট্যান্ট কমিউনিকেশন। এই ডিস্ট্যান্ট কমিউনিকেশনকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। এই 3 ভাগ কি কি? 1 নম্বর হতে পারে সিগন্যাল, 2 নম্বর হতে পারে লেটার, আর 3 নম্বর হলো ইলেকট্রনিক ডিভাইসেস। অর্থাৎ আমরা প্রথমত সিগন্যাল সংকেতের মধ্যে দিয়ে মনের ভাবের আদান প্রদান করতে পারি, যেখানে মুখ দেখতে পাচ্ছি না, সামনাসামনি নেই, বা এত দূরে আছি যে আমার চিৎকার ওখানে পৌঁছচ্ছে না, আমার কথা ওখানে পৌঁছচ্ছে না, সেখানে সিগন্যাল দিয়ে করতে পারি। যেখানে আমার আওয়াজ পৌঁছচ্ছে না, অনেক দূরে আছে, সেখানে আমি কি পাঠাতে পারি? চিঠি পাঠাতে পারি, লেটার। আর আরেক ধরন হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসেস, বৈদ্যুতিন যন্ত্রপাতি, এর মধ্যে দিয়ে আমি আমার মনের ভাব অনেক দূরে পাঠিয়ে দিতে পারি। এখন এই যে সিগন্যাল, এই সিগন্যালকে আমরা আবার 4 রকম ভাগে ভাগ করতে পারি। সিগন্যালের 4টে ভাগ কি কি দিয়ে সিগন্যাল হতে পারে? প্রথমত লাইট, আলো দিয়ে সিগন্যাল। আমরা দেখি ট্রাফিক পোস্টে সন্ধেবেলায় যখন অন্ধকার আছে তখন, বা দিনের বেলাতেও আলো দিয়ে, লাল আলো, সবুজ আলো, হলুদ আলো দিয়ে সিগন্যাল। আমরা ট্রাফিক পুলিশের সাথে সামনাসামনি হচ্ছি না, যিনি সিগন্যাল দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন কোথায় থামাতে হবে, কোথায় চালাতে হবে। আমরা ট্রেনে দেখি স্টেশন মাস্টার সিগন্যাল দিলেন, অনেক দূরের আউটারে ট্রেন দাঁড়িয়ে গেল, সেখানে এই আলো দিয়ে সিগন্যাল রাতের বেলা। 2 নম্বর হতে পারে ফ্ল্যাগ, পতাকা দিয়ে সিগন্যাল। ট্রেন ছাড়ার জন্য আমরা দেখি সবুজ পতাকা দেখানো হয়, থামানোর জন্য লাল পতাকা দেখানো হয়। শান্তির বার্তা দিতে চাইছি, আমি যুদ্ধ চাই না, সাদা পতাকা ওড়ানো হয়। তাহলে এই ফ্ল্যাগও এক ধরনের সিগন্যাল। আমরা দেখতে পারি আরেকটা হচ্ছে সাউন্ড। তাহলে আমরা পেলাম লাইট, আমরা পেলাম ফ্ল্যাগ, আমরা পেলাম সাউন্ড। দিনের বেলায় আলো হয়তো বোঝা যাবে না, আমরা সাইরেন বাজিয়ে বা অন্য কোনোভাবে আমরা দেখি সেইখানে শব্দের মধ্যে দিয়ে সিগন্যাল দিয়ে দেওয়া হলো। আর যেরকম সিম্পল শব্দ, মানে আমরা দেখি বাড়ির বাইরে কেউ দাঁড়িয়ে আছেন, তিনি বাড়িতে ঢুকতে চান, তার মুখ আমি দেখতে পাচ্ছি না, উনিও আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু উনি যে এসছেন দরজায় নক করলেন, এই আওয়াজ আমাকে বুঝিয়ে দিল যে কেউ গেটে ডাকছে। এই সিগন্যাল হলো এক ধরনের। আর এক হলো হচ্ছে স্মোক। অনেক সময় এই দিনের বেলায় হয়তো আলো হচ্ছে না, তো সেখানে লতা পাতা দিয়ে বা কোনোভাবে ধোঁয়া তৈরি করে দেওয়া হলো, দিনের বেলায় ধোঁয়া ওঠা দেখে আমরা সিগন্যাল বুঝতে পারি যে কি বলতে চাওয়া হচ্ছে। এরপরে আগে আমি আলোচনা করে নিই ইলেকট্রনিক ডিভাইসেস। এই ইলেকট্রনিক ডিভাইসেসকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক হলো টেলিগ্রাফ। একসময় ছিল টেলিগ্রাফ, এখন উঠে গেছে, অবসলিট হয়ে গেছে। এই টেলিপ্রিন্টারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রিন্ট করে দেওয়া হতো, তথ্য চলে যেত। আমরা দেখছি
টেলিফোন বা মোবাইল যা বলছি, আর এইখানে ইন্টারনেটের সাহায্যে বা কম্পিউটারের সাহায্যে আমরা টেলিফোন আর মোবাইল একই সাথে ধরতে পারি, কর্ডলেস আর কর্ড সমেত। তাহলে এই গেল ইলেকট্রনিক ডিভাইসেস। এখন দূরবর্তী মানুষের সাথে যোগাযোগ বা কমিউনিকেশন করার জন্য যেটা শেষ পর্যায়ে আমরা দেখলাম এই লেটার, এই লেটারকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি। তাহলে এই লেটার আমাদের আলোচ্য বিষয়। এই লেটারকে আমরা দুভাগে ভাগ করি, একটাকে বলি পার্সোনাল লেটার, আরেকটাকে বলি আমরা ফর্মাল লেটার অর অফিসিয়াল লেটার। তাহলে এই যে লেটার রাইটিং হচ্ছে এক ধরনের ডিস্ট্যান্ট কমিউনিকেশন, দূরবর্তী মানুষের সাথে মনের ভাবের আদান প্রদান, সেইটাকে আমরা দুভাগে ভাগ করি, একটা পার্সোনাল লেটার আর একটা ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার। এখন এই যে বললাম ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার, এইটাকে আবার আমরা আরও সাব ডিভিশনে 5টা উপবিভাগে ভাগ করি। এই ফর্মাল লেটার একে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হচ্ছে আবেদনপত্র, বিভিন্ন অ্যাকাউন্ট খোলার জন্য, বিভিন্ন অ্যাকাউন্ট বন্ধ করা বা কোনো একটা কিছুর জন্য আবেদনপত্র, লাইব্রেরিতে কার্ড করার জন্য, মেম্বারশিপের জন্য আবেদনপত্র, ছুটি মঞ্জুর করার জন্য আবেদনপত্র। তাহলে এইগুলো হলো অ্যাপ্লিকেশন। এরপরে হলো 2 নম্বর COMPLAINT, কমপ্লেইন্ট, অর্থাৎ অভিযোগপত্র। আমার সাইকেল চুরি হয়ে গেছে, তার জন্য স্থানীয় থানার আইসিকে অভিযোগপত্র। আমার এলাকা পরিষ্কার হচ্ছে না, স্থানীয় পৌর কর্তৃপক্ষকে অভিযোগপত্র। আমার চিঠি আমার ঠিক জায়গাতে ডেলিভারি হয়নি, তার জন্য পোস্টমাস্টারের কাছে অভিযোগপত্র। কোনো অভিযোগ থাকলে আমরা সেটাকে বলি কমপ্লেন লেটার। এরপর চলে আসি 3 নম্বরে। 3 নম্বর হলো বিজনেস লেটার। এই বিজনেস লেটার হচ্ছে যে আমার একটা কোম্পানি আছে, আমি আরেকটা কোম্পানিকে, বা আমার একটা দোকান আছে, আমি একটা কোম্পানিকে অর্ডার দিচ্ছি যে তুমি আমাকে এতগুলো এই মাল পাঠাও, সেইটার যে চিঠি সেটা বিজনেস লেটার। আমার কাছে কোনো একটা অর্ডার দেওয়ার মাল এসেছে, তাতে কিছু ডিফেক্টিভ পেয়েছি, সেইটা রিপ্লেস করে দেওয়া বা ফেরত নেওয়ার জন্য আমি সেই কোম্পানিকে লিখতে পারি, সেটা বিজনেস লেটার। আমি একটা অর্ডার দিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে আমার সেই অর্ডারটা ঠিক মতো আসেনি বলে এখন আমি অর্ডারটা ক্যান্সেল করছি, তার চিঠি বিজনেস লেটার। তো এইরকমভাবে আমাকে যে একটা অর্ডার দেওয়া হয়েছিল বানিয়ে দেওয়ার জন্য, সেটার জন্য আর কিছুদিন সময় লাগবে, আমাকে একটু সময় এক্সটেন্ড করে দেওয়া হোক, সেইটা বিজনেস লেটার। তাহলে এইরকম আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ভাগেরই এই ফর্মাল লেটারের একটা হলো অ্যাপ্লিকেশন, 2 নম্বর হলো কমপ্লেন, 3 নম্বর হলো বিজনেস লেটার, 4 নম্বর হলো রিপ্লাই টু অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ রিপ্লাই টু অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বিজ্ঞাপনের জবাবে যে চিঠি লেখা। আমরা যেটা ক্লাস 11-এর ইএসপিতে শিখেছিলাম অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বলতে ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট আমরা যেগুলো লিখেছি, খবরের কাগজে এরকম অনেক বিজ্ঞাপন দেওয়া হয়, সিচুয়েশনস ভ্যাকেন্ট, সিচুয়েশনস ওয়ান্টেড, হাউস ফ্ল্যাটস টু লেট, হাউস ফ্ল্যাটস ওয়ান্টেড, প্রপার্টিজ, এডুকেশনাল। এবার আমরা দেখলাম কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছে যে যদি কেউ কম্পিউটার কোর্স করতে চাও এইখানে যোগাযোগ করো, 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করো। তখন আমাকে ওই রিপ্লাই টু অ্যাডভার্টাইজমেন্টের ছকে লিখতে হবে
যে আমি আপনার এই বিজ্ঞাপন দেখেছি, আমি এতে যোগ দিতে আগ্রহী এবং আমাকে এই তথ্য জানালে আমি আরও বেশি খুশি হব। তাহলে তার একটা স্ট্রাকচার গেল। এবং সবার শেষে আমরা 5 নম্বর পয়েন্ট পাচ্ছি। 5 হচ্ছে এডিটোরিয়াল। এই এডিটোরিয়াল হচ্ছে সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি। আমরা সংবাদপত্রের আরেক নাম বলি ফোর্থ এস্টেট। রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের 3টে বিভাগ আছে: শাসন বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ। এখন এই 3টে বিভাগের মধ্যে দিয়ে আমরা আদর্শ গণতান্ত্রিক পরিকাঠামোতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছি। একজনের হাতে যদি ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায় তাহলে সরকার আস্তে আস্তে স্বৈরাচারী হয়ে ওঠে এবং স্বৈরাচারী সরকার আস্তে আস্তে স্বেচ্ছাচারী হয়ে যায়। তাই গণতন্ত্রের ডেফিনেশন আমরা পেয়েছি, আ ফর্ম অফ গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তো বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এই জনগণের কর্তৃত্ব স্থাপন করতে গেলে শাসন যিনি করবেন, জনগণের প্রতিনিধি, তার হাতে ক্ষমতার কেন্দ্রীভূত হলে আবার সেই সমস্যা দেখা দেবে। তাই আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছি। আইন বিভাগ আইন প্রণয়ন করবে, প্রণীত আইন প্রয়োগ করবে শাসন বিভাগ। শাসন বিভাগ যদি ধরে নিয়ে আসে কোনো আইন ভঙ্গকারীকে, তার বিচার করবে বিচার বিভাগ এবং তাকে শাস্তি দেবে বিচার বিভাগ। 3টে বিভাগ আলাদা। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে এই 3টে স্তম্ভ, সরকারের যে এই 3টে স্তম্ভ, এই 3টে স্তম্ভ যদি ঠিকঠাক কাজ না করে তাহলে নাগরিক কোথায় যাবে? গণতান্ত্রিক পরিকাঠামোতে তখন নাগরিক সংবাদপত্রের সম্পাদকের কাছে একটা চিঠি লেখে, তাতে জানান আমার এই অভিযোগ, আমার এই অসুবিধে, এদের কাছে গিয়েছি, এই 3টে স্তম্ভের কাছ থেকে আমি সঠিক রিলিফ পাচ্ছি না। তাহলে কি হবে? সম্পাদক কিন্তু কোনো রিলিফ দেবেন না, তিনি এই কাগজে আমাদের চিঠিটাকে ছেপে দেবেন সম্পাদকীয় কলমে। কিন্তু 5 লক্ষ যদি সংবাদপত্রের পাঠক হন, তাহলে এই 5 লক্ষ লোকের কাছে আমার বক্তব্য পৌঁছে গেল। তারা এবার কিন্তু আমার সাথে একটা 5 লক্ষ লোকের জনমত তৈরি হয়ে যাবে, আর এই দৃঢ় জনমতকে সকলে ভয় পায়। সেই জন্য এই ঐক্যবদ্ধ জনমত যদি তৈরি হয়ে যায়, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হয়তো আমি যে লেভেলে গেছি সেই লেভেল আমাকে সহযোগিতা করছে না, তার ওপরের লেভেলের কাছে আমার পৌঁছানোর সামর্থ্য নেই, কিন্তু এই কাগজে লেখা হলে কাগজটা হয়তো সেই লেভেলে পৌঁছে যায়। সেখানে সবাই, তারা যারা থাকেন তারা কাগজ রোজই পড়েন, তাদের নজরে এলে সঙ্গে সঙ্গে দেখা যাবে যে সমাধান হচ্ছিল না 2 বছরে 2 মিনিটে শেষার সমাধান হয়ে যায়। সেই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, জনমত গঠন করার জন্য আমরা সংবাদপত্রের সম্পাদককে চিঠি লিখি। তাই জন্যেই সংবাদপত্রকে আরেকটা ভাষায় বলা হয় যে রাষ্ট্র পরিচালনার 4র্থ স্তম্ভ। ইংরেজিতে আমরা বলি ফোর্থ এস্টেট। 3টি এস্টেটের নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, তাদের সমালোচনা করার জন্য ফোর্থ এস্টেট আমরা এডিটরকে লিখি। তাহলে আমরা প্রথম থেকে একবার এই চার্টটাকে আলোচনা করে নিই। আমরা সেই উৎস জায়গাটা দেখি, মনের ভাবের আদান প্রদান, কমিউনিকেশন, তাকে আমরা 2 ভাগে ভাগ করেছি। ফেস টু ফেস কমিউনিকেশন, সরাসরি মুখোমুখি মনের ভাবের আদান প্রদান, আরেকটা ডিস্টেন্ট কমিউনিকেশন, দূরবর্তী ব্যক্তির সাথে। ফেস টু ফেস কমিউনিকেশনকে আমরা 3 ভাগে ভাগ করলাম: ক্রাইজ, স্পিচ আর জেস্টার্স। চিৎকার করা, কথা বলা বা অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে বুঝিয়ে দিই। আর ডিস্ট্যান্ট কমিউনিকেশনের আমরা 3টে ভাগ পেলাম: সিগন্যাল, লেটার আর ইলেকট্রনিক ডিভাইসেস। এখন এই সিগন্যাল, এইটার আবার 4 রকমের হতে পারে: আলো দিয়ে লাইট, ফ্ল্যাগ, সাউন্ড আর স্মোক। ইলেকট্রনিক ডিভাইসের 3টে ভাগ করেছি: টেলিগ্রাফ, টেলিফোন আর ইন্টারনেট। আর আমরা দেখছি আজকাল নেটের মাধ্যমে সব হয়ে যাচ্ছে। আর টেলিফোন তো আমাদের মোবাইল থেকে টেলিফোন সবই আছে, দূরবর্তী ব্যক্তির সাথে একটু হ্যালো বললেই এখান থেকে আমেরিকার মানুষের সাথে কথা বলা যায়। টেলিগ্রাফ, যদিও এটা একটা অবসোলিট
এ নাগাদে এটাকে প্রায় বাতিলই হয়ে গেছে, ইন্টারনেটের যুগে এর আর ভ্যালু নেই, কিন্তু এর টেলিগ্রাফও ছিল এক ধরনের ডিস্টেন্ট কমিউনিকেশন। এখন এই লেটারকে আমরা লাস্টে লিখলাম যে লেটার রাইটিংকে আমরা দুভাগে ভাগ করেছি, পার্সোনাল লেটার আর ফর্মাল লেটার। এইবার এই পার্সোনাল লেটার তো ব্যক্তিগত চিঠি, দাদা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু কাউকে না কাউকে আমরা যদি লিখি সেটা পার্সোনাল লেটার। আর ফর্মাল বা অফিসিয়াল লেটার একে আমরা 5 ভাগে ভাগ করলাম, অ্যাপ্লিকেশন আবেদনপত্র, কমপ্লেইন অভিযোগপত্র, বিজনেস ব্যবসা সংক্রান্ত চিঠিপত্র, রিপ্লাই টু অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনের জবাব, এবং 5 নম্বর এডিটোরিয়াল সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি। তাহলে বোঝা গেল আমরা কমিউনিকেশনের কোন পর্যায়ে লেটার রাইটিং আছে এবং লেটার রাইটিংয়ের ফর্মাল লেটারের যে 5টা ভাগ। আমাদের হাতে যেহেতু একটু সময় আছে, লেটার রাইটিংকে শুধুমাত্র পরীক্ষার পারপাসে ফোকাস না করে আমরা এই লেটার রাইটিংয়ের পুরো পার্টটাই ডিসকাস করব। আজকে একটা জেনারেল ডিসকাশন করলাম, এর সাথে আজকে আমরা প্রথম পার্সোনাল লেটারের আলোচনা করি। তাহলে পরবর্তীতে আমরা অ্যাপ্লিকেশন, কমপ্লেন, বিজনেস লেটার, রিপ্লাই টু অ্যাডভার্টাইজমেন্ট, এডিটোরিয়াল এইগুলোকে এক এক দিন এক একটা করে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনাটা যেমন ধীরে হবে, ডিটেলে হবে, আমরা জিনিসটা বুঝতে পারবো সহজে, নিতে পারবো সহজে, নিজেদেরকে তৈরি করে রাখতে পারবো যাতে আমাদের কোনো রকমের অসুবিধে না হয়। তাহলে আজ আমরা যেটাতে আলোচনা করতে চলে যাচ্ছি এবার, সেটা হচ্ছে পার্সোনাল লেটার। আমি এখানে লিখলাম এবার স্ট্রাকচার অফ পার্সোনাল লেটার। আজ আমরা এই পার্সোনাল লেটার কিভাবে লিখতে হয় তার স্ট্রাকচার, কোনো চিঠি কিভাবে লিখব, কোথায় কোন জিনিসটা লিখব, সেইটার একটা ছোট্ট অ্যাবস্ট্রাক্ট ছবি এঁকে আমি বুঝিয়ে দিই। প্রথমত পার্সোনাল লেটার লিখতে গেলে এই ডান দিকে এখানে আমি একটা ডট ডট দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম সেন্ডার্স অ্যাড্রেস। অর্থাৎ এখানে কিন্তু কোনো বক্স বানাতে হবে না, আমি এরিয়াটা বোঝানোর জন্য যে 2 লাইন 3 লাইনে এখানে যিনি পাঠাচ্ছেন তার ঠিকানাটা। এখানে একটা জিনিস মনে রাখার, অনেকে না ভুল করে এখানে নিজের নামটা লিখে দেয়। নাম একদমই লিখতে হবে না, নিজের নাম সেন্ডার্স নেম এখানে কখনোই বসবে না, এখানে শুধু ঠিকানাটা বসবে। সেটাও ডিটেল অ্যাড্রেস লেখার দরকার নেই। আমরা এখানে নাম্বার 1 গভর্নমেন্ট কলোনি, তার নিচে মালদা, মকদুমপুর, তার নিচে মালদা, এইটুকু লিখলেই হবে। এইবার এর ঠিক নিচে আমি আবার একটা ছোট বক্স করে দিলাম, এই এরিয়াগুলো চেনাচ্ছি ডট ডট দিয়ে। এখানে কি বসবে? ডেট বসবে, এইখানে তারিখ বসে। অ্যাড্রেসটা হয়ে গেল, তারপর আজকে যে চিঠি লিখছি তার তারিখ। এইবার এইখানে তারিখে সবচেয়ে ভালো হচ্ছে যে তারিখটা লিখতে হয় কীরকমভাবে, ডেট কথাটা লিখতে হবে না। আমাদের যে তারিখ হয়তো 25 আগস্ট, তাহলে আমরা লিখব 25th দিয়ে AUGUST আগস্ট, ক্যাপিটালে এ দিয়ে মাসটা বানান করে লিখব, কমা দিয়ে 2021। অর্থাৎ এইরকমভাবে এক্সাম্পল আমি দেখাই, এই ডেটের জায়গাটাতে পরে যখন ডেভেলপ করব তখন দেখাবো। তাহলে এখানে ডেট বসে,
এইবার ঠিক যে এই দুটো জায়গা হলো, তার পরের লাইনে লেফট হ্যান্ড সাইডে এখানে আসতে হবে। এই দিকটাতে এবার লেফট মার্জিনে এসে মাই ডিয়ার আমি ড্যাশ দিয়ে কমা দিলাম। এখানে আমি ডট ডট দিলাম না, ড্যাশ দিলাম, মানে এখানটাতে যার নাম বসবে সেই নামটা বসিয়ে দিতে হবে। মাই ডিয়ার ফাদার হতে পারে, ব্রাদার হতে পারে, সিস্টার হতে পারে, কোনো বন্ধুকে লিখলে বন্ধুর নাম হতে পারে। খাতা দেখতে গিয়ে আমরা দেখেছি অনেক ছাত্রছাত্রী একটা ভুল করে, মাই ডিয়ার লিখে তার নিচে নেমে নামটা লিখে কমা দেয়। এইটা করবেন, মাই ডিয়ারের পাশেই নামটা লিখে এই যদ্দূর এলো দিয়ে কমা। এবং এই লাইনটা দেখে নেওয়া যে ডেটের পরের লাইনে আছে। অনেকে না ওইদিকে লিখে আবার এইখান থেকে সমান লেভেলে নামতে থাকে, তা কিন্তু নয়, এই স্পেসটা খালি থেকে গেল। এইবার এইখানে আমি ডট ডট দিয়ে একটা এরিয়া বোঝাচ্ছি। এইটা হচ্ছে এইটা হলো মেইন বডি, মেইন বডি অফ দ্য লেটার। আমি যে পার্সোনাল লেটারটা লিখছি সেই পার্সোনাল লেটারটার মেইন বডি এইখানটাতে যাবে। এই কমার নিচ থেকে শুরু হলো, ওই অ্যাড্রেসের শেষ মাথায় যদি মার্জিন থাকে হলো ওই মার্জিন অবধি, পরের লাইনটা আবার ওই মাই ডিয়ারের এইখানে চলে এসে লিখতে হবে। এইটা লেটারটা দাঁড়ানো, এবং এরপরে এইখানে মেন বডির পরে মেন বডির পরের প্যারাগ্রাফে আমরা এই লাইনটা জুড়ে দিতে পারি, নো মোর টুডে ফুল স্টপ উইথ লটস অফ লাভ কমা। আপাত নিরীহ একটা লাইন, যেটা আমরা প্রায় সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। যেই এটা হয়ে গেল, কমা দিয়ে এই পাশে এসে ইয়োর্স এভার। এবার এই পার্সোনাল লেটারে ইয়োর্স এভার অর ইয়োর্স অ্যাফেকশনেটলি দুটো আপাত নিরীহ শব্দ, যেটা দাদা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার পরে লাগানো যায়। তা না হলে কারোর ক্ষেত্রে কোনোটা যায় তো কারোর ক্ষেত্রে কোনোটা যায় না। কিন্তু এই ইয়োর্স এভার আর ইয়োর্স অ্যাফেকশনেটলি, এটা মোটামুটি সব পার্সোনাল লেটারের শেষেই, সে বাবাকেই লিখি, মাকেই লিখি, দাদাকেই লিখি, বন্ধুকেই লিখি, ভাইকেই লিখি, লাগাতে পারি। এইটা দেওয়া। এইখানে যে ভুলটা হয় আমি আবার সতর্ক করে দিই, এইগুলো একটু অ্যালার্ট থাকা। আমরা যখন আনসার লিখি পরীক্ষার হলে, তখন আমাদের এই প্রেজেন্টেশনটা যদি ঠিক থাকে তাহলে আমাদের নম্বর পেতে কোনো অসুবিধা হবে না। আমাদের যে ভুলগুলো হয় খুঁটিনাটি, সেই ভুলগুলো তুলে ধরছি। এই কমার পরে ডান দিকে এসে ইয়োর্স এভার লিখলাম, এইখানে ওয়াইটা ক্যাপিটাল হবে, কিন্তু ইয়োর্সে কোনো অ্যাপোস্টপি হয় না। অনেকে ভুল করে ইয়োর্সে অ্যাপোস্টপি দিয়ে দেয়। ইয়োর্স এভার বা ইয়োর্স অ্যাফেকশনেটলি লেখার পর কমা দিয়ে তার নিচে এখানে আমি লিখে রাখলাম সেন্ডার্স নেম, অর্থাৎ যিনি পাঠাচ্ছেন চিঠি, আমি যে চিঠি পাঠাচ্ছি আমার নাম বসবে। আর এই সেন্ডার্স নেমে এখানে পার্সোনাল লেটারে কোথাওই টাইটেল লিখতে হয় না, ওখানে শুধু নিজের নামটুকু লিখে দিলেই হবে। তাহলে আমরা দেখে নিলাম এই যে পার্সোনাল লেটারের স্ট্রাকচার, প্রথম ডান দিকে মাথার উপরে সেন্ডার্স অ্যাড্রেস, সংক্ষেপে যে অ্যাড্রেস লেখা লিখলাম, তার নিচে ডেট দিলাম, তারপর বাঁদিকে এসে পরের লাইনে মাই ডিয়ার বন্ধুর নাম বা ফাদার মাদার যা লেখা লিখে মেন বডিটা লিখলাম। এই মেন বডি লেখার পরে নো মোর টুডে উইথ লটস অফ লাভ কমা দিয়ে ইয়োর্স এভার ডান দিকে, তারপরে সেন্ডার্স নেমে নিজের নাম বসে যাবে।
এখন আমি যাকে পাঠিয়েছি, অর্থাৎ এইখানে হয় ফাদার নয় মাদার নয় ব্রাদার নয় কোনো ফ্রেন্ডের নাম, যাকে পাঠিয়েছি তার নাম এবং ঠিকানা এই লেটারে একটা লিখে দিতে হবে। এখানে একটা ছোট টেকনিক শিখিয়ে দিই, যে এইটা 90% স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে এখানে এসে একটা বক্স বানিয়ে নেয়, তারপর সেই বক্সের ভেতরে যাকে পাঠাচ্ছে তার নাম এবং তার ঠিকানা, সেটা কখনোই আর এই ওপরের ঠিকানার এক শহর হবে না। এখানে যদি মালদা লিখে থাকি তাহলে এটা কলকাতা হবে, দিল্লি হবে, বম্বে হবে, যাই হোক। এখন কোনটা আমি বলতে চাইছি, এইগুলো হচ্ছে ছোট ছোট টেকনিক ঠিক করার। অধিকাংশ ছাত্রছাত্রীরাই এখানে একটা বক্স বানিয়ে নেয়, নিয়ে তারপর বন্ধুর নাম বা তার কেয়ার অফ দিয়ে তার ঠিকানাটা লেখে। এখন আগে বক্স বানিয়ে তারপরে লিখলে যেটা হয় সেটা হচ্ছে দুটো ঘটনা ঘটে। আইদার ওই বক্স বেরিয়ে লেখা চলে যাবে, অর দেখা যাবে বক্স এত বড় হয়েছে লেখাটা এইটুকু পরে ফাঁক থেকে গেল। দুটোই কিন্তু অড লুকিং। আর পরীক্ষার খাতা আমার একটা সুন্দর প্রেজেন্টেশনের জায়গা, আমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তাহলে আমাকে পারফেকশন অ্যান্ড বিউটির নজরে রাখতে গেলে আমরা উল্টো কাজ করব। এখানে কি করি, যেটা করা উচিত সেটা আমরা করি না, আমরা আগে বক্স বানিয়ে পরে লিখি, তা করব না। আমরা এখানে আগে সেই বন্ধুর নাম ঠিকানা সব লিখে তারপর তাকে বক্স দিয়ে ঘিরে দেবো। তাহলে একদম মাপে মাপে বক্সটা হবে। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে এইখানটাতে হলো কি থাকবে, এখানে নেম অফ অ্যাড্রেসি উইথ টাইটেল, যাকে পাঠাচ্ছি। এখানে হয়তো যদি দুলাল থাকে তাহলে এখানে দুলাল কুমার দাস বা দুলাল দাস এটা লিখতে হবে। এইখানে হিজ ফুল অ্যাড্রেস। এইবার এই যে যার নাম লিখলাম তার ফুল অ্যাড্রেস, এটা 2 লাইন বা 3 লাইন নিতে পারে। কেয়ার অফ লিখে ফাদার্স নেম বা গার্জিয়ানস নেমটা দিলাম। যদি বন্ধু টন্ধু হয়, যদি ভাই বা বোন হয়, আর বাবা মা ক্ষেত্রে কেয়ার অফটা লাগবে না, দিয়ে তার ফুল অ্যাড্রেস। এবং এই ফুল অ্যাড্রেসটা আমরা সাধারণত একটা কাল্পনিক অ্যাড্রেস দেব, কোনো পার্টিকুলার অ্যাড্রেস দেব না। ওখানেও যেরকম নিজের অরিজিনাল ঠিকানাটা দেব না, একটা জায়গা দিলেই হলো, মালদাটুকু বোঝালেই হলো। তো এখানটা কি করব, কাল্পনিক অ্যাড্রেস হিসাবে আমরা 1 2 3 কমা দিয়ে XYZ রোড, পরের লাইনে কলকাতা 5 6, যেই হয়ে গেল এক্সাম্পল। এই হিজ ফুল অ্যাড্রেস, এখানে হয়তো পুরো অ্যাড্রেসটা এরকম গেল। এইবার আমরা তারপরে বক্সটাকে বানিয়ে দেব। তাহলে কখনোই বক্সটা যতটুকু লেখা তার বাইরেও যাবে না, আর তার ভেতরেও ফাঁক থাকবে না অনেকটা। তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম যে এই পার্সোনাল লেটারকে কিভাবে প্রেজেন্ট করতে হবে। পার্সোনাল লেটারকে আমরা তাহলে প্রেজেন্ট করছি, প্রথমত ডান দিকে মাথার উপরে নিজের ঠিকানা, তারপরে তার ডেট, তার পরের লাইনে মাই ডিয়ার বলে যাকে লিখছি তার কথা লিখে, এবং এই মেন বডি যা বক্তব্য যে বিষয়ে লিখতে বলেছে সেই বিষয়ে লিখে, তারপরে লাস্টে গিয়ে নো মোর টুডে উইথ লটস অফ লাভ লিখে ইয়োর্স এভার ডান দিকে, ইয়োর্সের ওয়াইটা ক্যাপিটাল হবে কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি থাকবে না এসের আগে, এভার লিখে নিচে সেন্ডার্স নেম, ওখানে টাইটেল থাকে না। তারপর যাকে পাঠাচ্ছি তার ঠিকানা এখানে লিখে তার নাম লিখবো, কেয়ার অফ দিয়ে গার্জিয়ানের নাম লেখার থাকলে লিখবো, হিজ ফুল অ্যাড্রেস হয়ে গেল লেখা। এইবার আমরা বক্সটাকে বন্ধ করে দেব। এইটার শুধু বাউন্ডারি থাকবে, এর কোনো বাউন্ডারি নেই বলে ডট ডট দিয়েছি, ওইগুলো শুধু স্পেস বুঝিয়েছি বলে ডট ডট দিয়েছি, কিন্তু এইটা পুরো চক দিয়ে দাগ কেটে দিয়েছি কারণ এই বক্সটা হবে। আর এর এখানে গিয়ে স্ট্যাম্প কথাটা লেখার কোনো দরকার নেই, শুধু এইটুকু লিখলেই হবে। এখানে স্ট্যাম্প বসে, তাই আজকাল যে বইগুলো বেরোচ্ছে তাতে বিভিন্ন কালার অফসেট, বিভিন্ন লেখার কম্পিউটার ডিজিটাল কম্পোজ হচ্ছে, সেই জন্য কোথায় কি হয় ছবি টবি দিয়ে বুঝিয়ে দিচ্ছে এখানে স্ট্যাম্প, কিন্তু এখানে স্ট্যাম্প কথাটা লেখা বা এখানে আরেকটা বক্স বানানোর কোনো দরকার নেই। তাহলে স্ট্রাকচার অফ পার্সোনাল লেটার আমরা
দেখলাম। এখন আমরা চলে আসি যে এই লেটার রাইটিং যদি মাথায় রাখি, পরীক্ষার পারপাসে কখনো পার্সোনাল লেটার লিখতে হয়, তাহলে কিছু ফোকাস আগে থেকে যদি আমাদের থাকে যে কি টপিকের ওপর পার্সোনাল লেটার হতে পারে, কীরকম ভাবনার ওপরে বা কি আইডিয়ার ওপরে, তাহলে সেই রকম যদি কিছু প্র্যাকটিস আমরা আগে থেকে করি, তাহলে লেটার রাইটিং আমাদের কাছে কখনোই বার্ডেন হয়ে দাঁড়াবে না। সেটার জন্য আমরা এবার টপিকস, কিছু যে টপিকগুলোর উপর আমরা পার্সোনাল লেটারের আইডিয়া করে রাখতে পারি, সেইটা হচ্ছে সাম টপিকস অফ পার্সোনাল লেটার। সাধারণত আমাদের যে পার্সোনাল লেটারগুলো লিখতে দেওয়া হয় সেগুলো কি কি বিষয়ের ওপর হয়? 1 নম্বর, পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই পার্সোনাল এক্সপিরিয়েন্সেসের ওপরে যদি কিছু থাকে, যেরকম কি আমরা ভিজিট টু এ জু হতে পারে, বি ফেয়ার হতে পারে, সি বুক ফেয়ার হতে পারে, ম্যাজিক শো হতে পারে, ই সার্কাস হতে পারে, এফ হিস্টোরিক্যাল প্লেস হতে পারে, হিল স্টেশন হতে পারে, এই রকম পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে আমি একটা ভিজিট টু এ জু হতে পারে, ফেয়ার হতে পারে, বুক ফেয়ার, ম্যাজিক শো, আমি গেছিলাম, কি দেখলাম, কিভাবে এনজয় করলাম, এর ওপরে হতে পারে। 2 নম্বর হচ্ছে ইউজফুলনেস। এই ইউজফুলনেসের উপরে কিছু টপিকের ওপর লেটার দিতে পারে। কিরকম ইউজফুলনেস? 1 নম্বর, আর্লি রাইজিং, বি মর্নিং ওয়াক, সি reading a newspaper, D free hand exercise, তাহলে যে ইউজফুলনেস অফ ই প্ল্যান্টিং ট্রিজ, এর ওপরে থাকতে পারে। 3 নম্বর, স্কুল ওরিয়েন্টেড। এই স্কুল ওরিয়েন্টেড কিছু টপিকের ওপরে লেটার থাকে। কিরকম? প্রাইজ ডিস্ট্রিবিউশন, সেরিমনি,
সরস্বতী পূজা, annual sports, Independence Day, how it was observed, তার কথা, blood donation camp, debate competition, এইরকম ভেরিয়াস ইভেন্টস অফ স্কুল ওরিয়েন্টেড এরকম থাকতে পারে। তাহলে আমরা দেখলাম মেইনলি পার্সোনাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এই গেল, ইউজফুলনেস অফ এই জিনিসগুলোর ওপরে থাকে, স্কুল ওরিয়েন্টেড থাকে, 4 নম্বর ফেভারিট। এইবার বন্ধুকে লেখো, ভাইকে লেখো তোমার ফেভারিট। এই ফেভারিটের ক্ষেত্রে বুক, পারসন, সিজন, পোয়েট, অথর, এইরকম ফেভারিটের ওপর কিছু থাকতে পারে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম যে পার্সোনাল এক্সপিরিয়েন্সের ওপর এইগুলো পার্সোনাল লেটার হতে পারে, ইউজফুলনেসের ওপর হতে পারে, স্কুল ওরিয়েন্টেডের ওপর পেয়েছি, ফেভারিটের ওপরে পেয়েছি। অ্যাওয়ারনেসের ওপরে যে কাউকে অ্যাওয়্যার করা, সচেতন করা, ভাইকে লেখা, কেরিয়ার গাইডেন্স, বি ডেঙ্গু, সেটাকে কি করে অ্যাভয়েড করবে, বা ম্যালেরিয়া, ক্লিনলিনেস, ভিজিটিং লাইব্রেরি frequently, এইরকম কিছু অ্যাডভাইস দেওয়া, উপদেশ দেওয়া, সেইটা হতে পারে। তাহলে আমরা পেয়ে গেলাম বেশ কতগুলো ভাগ: পার্সোনাল এক্সপিরিয়েন্স, ইউজফুলনেস, স্কুল ওরিয়েন্টেড, ফেভারিট আর অ্যাওয়ারনেস। তাহলে এই টপিকগুলো যদি লেখা থাকে সকলের, আমরা জানি যে লেটার রাইটিং আমাদের একটা ম্যাসিভ, একটা বিশাল বড় টেরিটরি। এই বড় টেরিটরিটাকে ম্যানেজ করতে গেলে আমাদেরকে একটু ছকে বেঁধে চলতে হবে। তাই জন্য এই টপিকগুলো আমরা লিখলাম। এখন এছাড়াও যে কোনো বিষয়ে লিখতে দিতে পারে, কিন্তু আমরা একটা চ্যানেলাইজ করে রাখলাম মোটামুটি যে আমাদেরকে কিভাবে প্রেজেন্ট করতে হবে। পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা আমরা বলেছি, আমরা এখানে অ্যাওয়ারনেসের কথা বলেছি, আমরা এখানে ইনভিটেশন, এইবার ইনভিটেশন সেই ক্ষেত্রটাতে ব্রাদার্স ম্যারেজ,
বার্থডে এর সাথেই অ্যাকসেপ্টিং অ্যান্ড ডিক্লাইনিং, অর্থাৎ এই বার্থডে পার্টিতে ইনভাইট করা হলো একটা, তারপরে এইটা গ্রহণ করে হতে পারে, এটাকে রিজেক্ট করে হতে পারে যে আমি আসতে পারবো না কারণ দেখালাম। ব্রাদার্স ম্যারেজ, সিস্টার্স ম্যারেজ এগুলোরও হতে পারে। ইনভিটেশনও একটা ভাইটালি ইম্পর্টেন্ট পার্ট এই লেটার রাইটিংয়ের। তাহলে পার্সোনাল লেটার এই টপিকগুলোর উপর আমরা যদি একটু করে যে ফরম্যাটটা দেখালাম, এবং মনে রাখা যে ফরম্যাটের ওপর 2 নম্বর থাকে। আমি লেটার রাইটিংটা ঠিক ছকে লিখেছি কিনা সেইটার জন্য 2 নম্বর থাকবে, ফলে আমার ছকটাকে ঠিক রাখতে হবে। অর্থাৎ যেটা আমরা একটু আগেই বোর্ডে লিখেছিলাম, ডান দিকে মাথার উপর নিজের ঠিকানা, কখনো ভুল করেও নিজের নাম লিখবো না, তারপর ডেট, তারপরের লাইনে বাঁ দিকে এসে মাই ডিয়ার বন্ধুর নাম বা যা লিখতে হবে, তারপর মেইন বডি। এবার এই মেইন বডিতেও 2টো লাইন আমরা শুরুর জন্য তৈরি রাখতে পারি। যেরকম এই কথাটা আমাদের তৈরি থাকতেই পারে যে তোমার চিঠি এক্ষুনি পেলাম, জেনে খুশি হলাম তুমি ভালো আছো, আমি ভালো আছি মোটামুটি। আরেকটা, দীর্ঘদিন তোমার চিঠি পাইনি, আশা করি ভালো আছো, আমি মোটামুটি ভালোই আছি। এই 2টো পদের ওই যে কমা দেওয়ার পর যখন মেন বডিটা শুরু হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রটাতে ইংরেজিতে এই 2টো লাইনের অপশান একটা আমরা প্রয়োজন মতো ব্যবহার করে দিলাম। আমার ওই ফরম্যাটের কিছুটা ইংরেজি 2 লাইন 3 লাইন চিঠিটা বড় হয়ে গেল, দেখতেও সুন্দর লাগে। সেই চিঠিটা তাহলে কি হতে পারে শুরুটা, যে তোমার চিঠি সদ্য পেলাম, জেনে খুশি হলাম যে তুমি ভালো আছো। I have just received your letter. I am happy to know that you are well. I am so here. আরেকটা হতে পারে দীর্ঘদিন পাইনি, তাহলে সেইটা হবে I have not received your letter for a long time. Hope you are well. I am so here. এখন এই জায়গায় একটা কথা ভুলে রাখি, ওই যে বললাম ভুলগুলোকে হাইলাইট করা থাকলে আমাদের ভুলগুলো হবে না, যে ভুলগুলো খাতায় দেখা যায়। অনেকে লেখে যে গতকাল তোমার চিঠি পেয়েছি, বাংলা ভাবলো সেটা অনুযায়ী ইংরেজি করে দেয় I have received your letter yesterday. এইটা টেকনিক্যালি গ্রামাটিক্যালি ভুল। আমরা যদি yesterday করি তাহলে আর হ্যাভ হবে না, I received your letter yesterday। আর যদি এই সদ্য পেয়েছি বোঝাই তাহলে I have just received your letter। জাস্ট দিলে হ্যাভ দেব, yesterday দিলে হ্যাভটা যেন না থাকে। এইরকম স্ট্রাকচার দিয়ে নো মোর টুডে দিয়ে শেষ করব এইরকম টপিক। আর যদি রিলেটেড বই খাতা ঘাঁটা যায়, বিভিন্ন কোশ্চেন্স ঘাঁটা যায়, তাহলে আরও বেশ কিছু টপিক বেরিয়ে আসবে। পার্সোনাল লেটারের টেরিটরি অনেক বড়। যে কোনো বিষয়ে, যে কোনো সম্পর্কে তোমার একটা যাত্রাপথের জার্নি বাই বোর্ড, তোমার এক্সপিরিয়েন্স কী হয়েছিল দেখো। পার্সোনাল এক্সপিরিয়েন্স আমরা লিখেছি, এই পার্সোনাল এক্সপিরিয়েন্সে অনেক কিছু আছে। আর অ্যাডভাইসে বললাম ভাইকে উপদেশ দেওয়া, এই দেওয়া। ইনভিটেশনের কথা বললাম, অ্যাওয়ারনেসের কথা বললাম, গাছ লাগানো উচিত। কোনো ইভেন্ট হয়ে গেছে স্কুল রিলেটেড, যে আমাদের সেইটার প্রোগ্রামের কথা বললাম। এই রকম দিয়ে পার্সোনাল লেটার আমরা খুব সুন্দরভাবে তৈরি করে রাখতে পারি। তবে সবার শেষে যে কথাটা বলি সেইটা হচ্ছে এই লেটার রাইটিং একটা খুব সুন্দর এসে আছে। এজি গার্ডিনার তিনি অন লেটার রাইটিং বলে একটা সুন্দর রচনা লিখেছেন। সেই রচনাটা যদি পড়া যায় তাহলে দেখা যাবে যে এই লেটার রাইটিংয়ের স্ট্রাকচার ফরম্যাট বললাম, কিন্তু স্টাইল অফ প্রেজেন্টেশন কি হবে। তো সেই লেটার রাইটিংয়ে তিনি রচনাটা যখন লিখছেন সেখানে খুব সুন্দর সুন্দর কথা আছে। তো একটা কথা আছে ওখানে খুব মনে রাখার মতো, এ লেটার ক্যানট বি টু কমনপ্লেস। মানে আমি লেটার লিখবো কি, ডিকোয়েন্সির একটা কথা উল্লেখ করেছেন ওখানে, যে একজন হাজব্যান্ড বাইরে থাকেন, তার স্ত্রী তার অভাব অনুভব করেন বলে প্রত্যেক দিন তিনি তার স্বামীকে চিঠি লেখেন। এবার এই যে স্বামীকে রোজ চিঠি লেখেন, ওই এজি গার্ডিনারের এই এসেটাতে উল্লেখ করা হয়েছে যে ডিকোয়েন্সি লিখছেন যে প্রত্যেক দিন স্ত্রী তার স্বামীকে চিঠি লেখেন। প্রথম লাইনে লেখেন I am writing this letter because I have nothing to do. আমার কিচ্ছু করার নেই, তুমি নেই বাড়িতে কোনো কাজ নেই, ফাঁকা, তাই জন্য আমি তোমাকে এই চিঠি লিখছি।
আর পরের লাইনটা লিখতেন ফুল স্টপ দিয়ে, আই এম এন্ডিং দিস লেটার বিকজ আই হ্যাভ নাথিং টু সে। অর্থাৎ আমার বলার কিছু নেই বলে চিঠিটা এখানে শেষ করলাম। এই 2 লাইন রোজ লেখেন, যে করার কিছু নেই তাই চিঠি লিখছি, আর বলার কিছু নাই বলে শেষ করছি। তো দিস ইজ নট লেটার। তাহলে লেটারে কি লিখবো? আমরা চিঠি লিখতে গেলেই প্রথমে মনে হয় যে কী লিখবো, তুমি কেমন আছো, আমি ভালো আছি, পরে আমরা আর মেটেরিয়াল খুঁজে পাই না। গার্ডিনারের লেখা পড়লে দেখি গার্ডিনার বলছেন যে ইউ স্টার্ট ডেসক্রাইবিং ইয়োর সারাউন্ডিং, তুমি কি পরিবেশে আছো, কি পরিস্থিতিতে আছো, কি দেখছো তার বর্ণনা দাও। সেইটাই দিতে দিতে দেখবে ইট উইল বি এ ভেরি লাইফফুল প্রেজেন্টেশন। যিনি বাড়িতে নেই, বাড়ির বাইরে আছেন, তিনি বাড়ির ছবিটা তার কাছে স্পষ্ট হতে থাকবে। অ্যান্ড ইট ক্যানট বি টু কমন প্লেস। মানে এই সাধারণ কথাটা লিখবো যে সামনের গাছটা একটু পাতা নুইয়ে ফেলেছে, রাইট, দিস ইজ কমন প্লেস থিং। এটাও তোমার চিঠিতে থাকলে ইট উইল বি এ ভেরি নাইস লেটার। লেটারে কোনো ধারাবাহিকতা থাকবে না, অর্থাৎ কি না আমি এইটার পরে এটা তারপরে এটা ইউজ করব তা হবে না। আমার যা মনে হবে হোয়াট ইজ আপারমোস্ট অন মাই মাইন্ড আই উইল রাইট, নট হোয়াট ইজ আপারমোস্ট অ্যাজ পার ইম্পর্টেন্স। এই কথাগুলো এই যে গার্ডিনার লিখেছেন। ফলে গার্ডিনারের এই কথাগুলো মাথায় রেখে যে খুব সহজ সরল, ইট ক্যানট বি টু সিম্পল। এত সহজ ইংরেজি, রাইট, যত সহজ ইংরেজি হবে, যত সহজ ভাষা হবে, চিঠি ততটাই উন্নত হবে। যত ভাষা কঠিন হবে, যত প্রেজেন্টেশন কঠিন হবে, তত হয়তো এটা একটা ভালো রচনায় পরিণত হবে। ইট উইল বি এ গুড এসে, বাট ইট উইল সার্টেনলি বি এ ব্যাড লেটার। চিঠি হিসাবে খুব খারাপ হবে। তাই আমি এই কথা বলে শেষ করতে চাই যে এই পার্সোনাল লেটার লিখতে গেলে খুব সহজ সরল সাবলীলভাবে কথা বলে যাচ্ছি, এই রকমভাবে বলে যেতে হবে। এখানে খুব কায়দা দেওয়া বা কোনো জটিল কঠিন ভাষা এরকম কিচ্ছু দরকার নেই। সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখে গেলেই ইট উইল বি এ ভেরি গুড লেটার, পরীক্ষার পারপাসে, জীবনের পারপাসে, সর্বত্র। তাই দিয়ে আমরা আজকে পার্সোনাল লেটারের আলোচনা শেষ করলাম। নেক্সট ডেতে আমরা ফর্মাল লেটারগুলোর যে ভেরিয়াস পার্টস, ওইগুলো একটা দুটো করে যদি আমাদের 2-3টে ক্লাস এক্সট্রা লাগে আমি করে সবগুলো ডিটেলে, ফলে পরীক্ষাতে কতটুকু লাগছে সেটা নয়, সম্পূর্ণটাই আমরা লেটার রাইটিং এই প্যাটার্নে তুলে রাখবো। তাহলে আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।